একে তো অল্প বয়সে, তার উপরে আগুন সুন্দরী, তাকে কিনা বিয়ে দিচ্ছে একটা পঙ্গু ছেলের সাথে, তাও আবার 2 বাচ্চার বাপ। বলি, তোমার বাপের এতই লোভ যে মেয়ের কথাটা একটাবার চিন্তা না করে একটা পঙ্গুর সাথে ঝুলিয়ে দিচ্ছে? এমন তিক্ত কটূক্তি সুলভ মন্দবাক্যে কান জাজিয়ে উঠল। দাঁতে দাঁত খিচিয়েও ওকণ্ঠী চিত্তে দাঁড়িয়ে রইল মানসুন। সামনের মহিলা সরে গিয়ে ওর ফালা আসতে হাতের কলসটা রেখে সাফ কল চেপে পানি ভরে নিয়ে যত দ্রুততার সহিত সম্ভব এড়িয়ে আসতে চাইল পাড়ার এমন কূটনৈতিক আচরণদারী মহিলাদের থেকে। মাটি থেকে কলসিটা কোমরে তুলে প্রস্থান করতে নিলে মন্দবাক্য বলা মহিলাটির ওর হাত চেপে বলল, সত্যি করে বলো তুমি, তোমার এই বিয়েতে মত আছে? মনে তো হয় না। শুনেছি ছেলের টাকা পয়সা আহামরি নেই। যে নিজেকে সামলে রাখতে পারে না সে তোমাকে কি করে সামলাবে? 21 বছরের একটা মেয়েকে সামলে রাখতে হবে এমনটা বাবার চাকরিটা আপনাকে কে দিয়েছে চাচি? আমার হাত পা চোখ কান সব ঠিকঠাক আছে, আমাকে আমিই সামলাতে পারি। আর রইল কথা পঙ্গু ছেলের সাথে বিয়ে হওয়ার, আপনার চোখ টেরা ভাইয়ের ছেলের সাথে যখন আমার বিয়ের কথা বলেছিলেন, এটা তখন মনে হয়নি? মানসুনের মুখ থেকে এমন অমনীয় কঠোর বাক্য শুনে হাত আলগা হয়ে এলো মহিলার। মেদযুক্ত চোল শক্ত করে কেমন খেকিয়ে বলল, বাড়ি বেয়াদব মেয়ে তো তুমি। আমার ভাইয়ের ছেলে চোখটা একটু অমন, তা বলে টেরা বলবে তুমি? আমি তো ভালো বুঝে বলেছিলাম, তুমি দেখি আমি হেনস্থা করছো। থাক চাচি, যেখানে আমার বাবা মা আমার ভালোটা না বুঝে একটা পঙ্গু ছেলে ধরে বিয়ে দিচ্ছে, সেখানে আপনার কি দরকার আমাকে নিয়ে এত ভাবার? আপনার মেয়ে যে ওর সাইকেলে ওর ভাইকে ছড়ে বেড়াচ্ছে, সেই খোঁজ রাখুন গিয়ে, সেটাই ভালো হবে বলে প্রত্যুত্তরের কথায় অপেক্ষা না করে ক্ষিপ্ত গতিতে প্রস্থান করলো। মানসুরের যাওয়ার পানি সে আরেক মহিলা এসে সুর টেনে বলল, বাবারে বাবা, এই মেয়েকে তো খুব ভদ্র নম্র ভেবেছিলাম, কথাই যেন বলতে জানে না। তার জাজ দেখেছ? ছাড়ো তো সাবিলা ভাবি, চলো পানি ভরে নিয়ে আমার ছেলের বাপটা এখনই বেরিয়ে যাবে, ওর সাথে কথা বলাই ভুল হয়েছে আমার। ছাড়ো তো বলেও মহিলাগুলো দেবারসে চালিয়ে গেল মানসুর আর তার বাবা মায়ের নামে অসংখ্য কটু কথা। যেন নিজের বিয়ে ঠিক করে খুব ভুল কাজ করে ফেলেছে। মানসুন অবশ্যই সেদিকে কান দিল না। ইদানিং পানি নিয়ে খুব বিভ্রান্তে পড়তে হয়। সকাল 10টার পর আর পানি নিতে আসে না। সেই জন্য বাধ্য হয়ে পাড়ার মোড়ে এসেছিল সাফকল থেকে পানি তুলতে। সেখানে আরও কয়েক মাঝবয়সী মহিলারাও ছিল লাইনে। মানসুন সচরাচর খুব একটা কথা বলে না, নাইবা কারোর সাথে তর্কে জড়ায়, কিন্তু আজ মহিলাগুলোর কথা শুনে মেজাজে রিকটায় বেশ উচ্চ পর্যায়ে ছুটেছিল। ঘরে এসে পানির কলসটা সশব্দে রাখলো মানসুন। রান্নাঘর থেকে আসলে মুখ মুছতে মুছতে বেরিয়ে এসে থালগুলো টেবিলে রেখে মাসুমা বেগম বলেন, শিয়াকে ডেকে আনতো। মেয়েটার কি বাজে স্বভাব, 10টা বেজে যায় অথচ ঘুম ভাঙে না। কত কাজ এখনো পড়ে আছে, আমি কি একা এত সব করতে পারি? থাক না, বাচ্চা মেয়েও। কথাটি বলে শার্টের বোতাম লাগাতে লাগাতে টেবিলে এসে বসলেন সুবহান কবির। খাওয়া শুরুর আগে এক পলক তাকালেন বড় মেয়ের চেহারায়। মুখটা মলিন দেখে বুকটা কেমন দক করে উঠল। মেয়ে দুটো যে বড় আদরের, তাদের মুখে মলিনতার ছাপ একেবারেই সয় না বাবার। তবে মুখ ফুটে কিছু জিজ্ঞেস করারও আগে মানসুর নিজেই বলল, আব্বু আম্মু, তোমরা কি আমাকে টাকার জন্য একটা পঙ্গু লোকের সাথে বিয়ে দিচ্ছ? মেয়ের মুখ থেকে এরূপ কথা শুনে বিস্মিত হয়ে তাকালেন দুজনেই। খাবারের লোকমাটা হাত থেকে মুখে আর উঠল না সুবহান কবিরের। তা নামিয়ে রেখে একবার স্ত্রীর পানে চেয়ে আবারও মেয়ের দিকে চাইলেন অবিন্যস্ত নজরে। ক্ষীণ স্বরে বললেন, এমন কথা কেন বলছিস মা? আমি না আব্বু, পাড়ার অনেকেই বলছে তোমরা নিজ পছন্দ মতো আমার বিয়ে ঠিক করেছ, আর তোমাদের পছন্দের উপর আমার কোনো সন্দেহ পোষণ না করে আমি কোনো প্রশ্ন ছাড়া সবটা মেনে নিয়েছি। আজ বাদে কালই আমার বিয়ে, অথচ আমি লোকটার ব্যাপারে খোঁজ খবরই জানি না। এত ছেড়লে ওই লোকটার সাথেই আমার বিয়ে কেন ঠিক করলে তোমরা, তা কি বলতে পারবে আমায়? মেয়ের মুখ থেকে আসা প্রশ্ন তোপে স্থবির হয় বাবার চোখ মুখ। খাবার আর মুখে অবধি পৌঁছায় না। মাসুমা বেগম শুরু থেকে খুব একটা মতে ছিলেন এ সম্পর্কে, তবে স্বামীর মুখের উপর না বলার চেষ্টাও করেননি। কিন্তু মেয়ের মুখে এরূপ প্রশ্ন শুনে মনে হলো বড্ড ভুল করেছেন তারা। এভাবে কি তাদের মেয়ে সুখে থাকবে? আমার মেয়ে ফুলের মতো সুন্দর, কত ভালো ভালো জায়গা থেকে সম্বন্ধ এলো, সত্যি একটা পঙ্গু ছেলের সাথে বিয়ে দিচ্ছ তুমি? স্ত্রীর মুখের এহেন কথা বেশ আহত হলেন সুবহান। তবে তার জবাব দেওয়ার আগে মানসুন বলে ওঠে, কেন মা, যারা পঙ্গু তারা কি মানুষ না? তাদের কি বিয়ে করাও জায়েজ না?
আমার যতদূর জানানো হয়েছে, মিহির নামের লোকটার একটা হাত অচল, বাকি সব তো ঠিকই আছে। পঙ্গু মানে কি সেটা বুঝো তোমরা? শরীরের যে কোনো একটা অঙ্গ অচল হলেই কি পঙ্গু হয়ে যায়? এমন কেন সমাজের মানসিকতার দুর্ঘটনা যখন তখন যার তার সাথেও করতে পারে। পুরুষত্ব নিয়ে যে বাঁচে জানে সুস্থ জীবন কতটা দুর্লভ। কথাগুলো উচ্চ রবে বলল, উত্তরের প্রতীক্ষা না করে ছুটে নিজের ঘরে এসে বসল মানসুন। মেয়ে যাওয়ার দিকে সে আহত চোখ মুখে মাসুমা বেগম বললেন, আমি তো কাউকে ছোট করতে চাইনি মানসুনের বাবা। নিজের মেয়ের সুখের ব্যাপারে ভাবাও কি আমার ভুল? ভুল নয় মাসুমা, তবে সবসময় বাহিক্য পূর্ণাঙ্গতা দেখেই তাকে সুখ ভেবে নেওয়া ভুল। টাকা, বাড়ি গাড়ি বা চেহারা একই সবই না। একজন সচ্চরিত্র দিনদার স্বচ্ছ মনের মানুষ নিজেই একটা অমূল্য সম্পদ। তার সাথে জীবন কাটানো কখনো অসুখের হতে পারে না। আমার মেয়েকে আমি চিনি, আর বাবা হয়ে ওর জন্য যথার্থ জিনিসটাই আমি নির্বাচন করেছি। ওর প্রশ্নের অর্থ তুমি না বুঝলেও আমি ঠিকই বুঝেছি। তারপর আর কোনো বাক্য বিনিময় ছাড়া খাওয়া শেষ করে উঠে দাঁড়ালেন কাজের উদ্দেশ্যে। গ্রামের মেয়ের প্রশ্নে যে দ্বিধাবোধের জন্ম হয়েছিল, মতে তার জবাব মেয়েই দিয়ে গেছে, তাই আর কোনো সন্দেহ নেই নিজের সিদ্ধান্তে। দিন গড়ালো, বেলা ফুরলো, সময়ের কাটা ফেরিয়ে আনলো বিবাহ নামক মহেন্দ্রক্ষণের পাল্লায়। মাঝের দিনটা কোনো সমস্যা ছাড়া পেরিয়েছে, নিতান্তই ঘরোয়া আয়োজনে আমেজ। নিজেরাই ছাড়া আর কারো উপস্থিতি লক্ষণীয় নেই। বাহিক্য কোনো চাকচিক্য বা আয়োজন অনুষ্ঠান ছাড়াই বিবাহ সম্পন্ন হবে মানসুন আর মিহির নামের দুটো মানুষের, যাদের সামনাসামনি সাক্ষাতের আগে কখনো হয়েছে নাইবা নিজেদের চিনেছে। অল্প কয়েক লোকের সমাগমে সকলের মুখে কেমন শোভনীয় হাসি। অবিন্যস্ত ছাউনিতে মানসুন লক্ষ্য করলো আশপাশটা। মা নেই, কাছের তোরা এদিক সেদিক ছুটে বেড়াচ্ছে। 12 বছরের ছোট বোনটা ওর গা ঘেঁষে বসে। খালা বসে আছে বাড়ি থেকে আসা দুটো মহিলার সাথে, খুব বেশি হলে 8 থেকে 10 জন হবে। বরযাত্রীর সংখ্যা এত কম দেখলো সে ব্যাপার আমলে নিল না। নিষ্প্রভ মুখায়বে বসে রইল মানসুন। দরজার বাইরে থেকে সকলের একসাথে আলহামদুলিল্লাহ বলার কলধ্বনি কানে আসতেই মেরুদণ্ড দিয়ে শিথিল স্রোত বয়ে গেল। তৎপর হয়ে ওঠা নামটা সর্বাঙ্গের চেষ্টা শান্ত করে কিঞ্চিত ব্যবধানে কবুল বলে মুহূর্তের মাঝে মানসুন এক পুরুষের নামে লিপিবদ্ধ হয়ে উঠল মিহির আফসার নামক ব্যক্তি, যার সহধর্মিনী। নিকষিত আধার কার্ডে থেকে গড়তার হতে রাত ডলে পড়ল সমস্ত পরিবেশ জুড়ে। সন্ধ্যা পরেই বিয়ে সম্পন্ন করে পুরোটা সময় স্থির নিস্তল থাকলো। বিদায়ের বেলা অন্যান্য 5টা মেয়ের মতো মানসুনও কান্নায় আছড়ে পড়ল। বাবা মা, চিরচেনা বাড়িঘর, ছোট বোনের খুশিয়াল একটা পরিবার পেছনে ফেলে এগোনো নতুন জীবনের দিকে নতুনত্বর মোড়ে। দেখতে আহামরি না, আবার একেবারে কমও না। স্বাভাবিক নিয়ম রীতি মেনে বরণ করে ঘরে এনে খাওয়া সহ সকল পর্ব শুকাতে বেশ রাত হলে দুজন মেয়ে ওকে নিয়ে এলো কাঙ্ক্ষিত ঘরটায়। অদ্ভুতভাবে এটা বাসর ঘর হলেও স্বাভাবিক বাসর ঘরের মতো ফুল সাজানো নয়, নাই বা কোনো চাকচিক্যের ছোঁয়া আছে। নিতান্তই সাজানো গোছানো সিমসাম একটা রুম। মানসুন খাটে বসিয়ে একটা মেয়ে বলল, ভাইয়া একটু পরেই চলে আসবে, তুমি থাকো, আমরা তাহলে আসি। আর কিছু দরকার হলে জানাবে কিন্তু। মাথা নাড়িয়ে সম্মতি দিল মানসুন। না চাইতেও বুকের মাঝে হাজারো আশঙ্কা, বিব্রত বোধ, ভয়ের বাসা বাঁধছে। একইভাবে খুব রাগও হচ্ছে মিহির নামক ব্যক্তিটার উপর। বিয়ে তো আর কোনো ছেলে খেলা নয়, অথচ লোকটার সাদমুখখানার দর্শনে পাওয়া গেল না এখন অবধি। যাকে বিয়ে করবে তাকে দেখা বা তার সম্পর্কে জানবার ইচ্ছা বা দরকার তো আছে নাকি? চিনল না, জানলো না, কিভাবে পার করবে সারা জীবন? ভাবনার মাঝেই খট করে শব্দ হলো। তৎপর হয়ে নড়ে চড়ে বসলো মানসুন। বুকের ভিতর টিপ টিপ শব্দে তোলফাড় শুরু হয়েছে। বিছানার চাদর খামচে স্থির জমে রইল। কিয়ৎক্ষণ কোনো শব্দের নড়চড় না পেতে ঘাড় কিঞ্চিত ঘুরিয়ে দরজার দিকে তাকাতে তৎক্ষণাৎ খট করে লাইটটা বন্ধ হয়ে গেল। জানালা দিয়ে আসা আবছা আলোয় স্পষ্ট একটা পুরুষালী অবয়ব দেখা গেল সুইচবোর্ডের পাশে। এক হাত পকেটে গুজে দাঁড়িয়ে আছে শটান হয়ে। কেমন একটা ভয় জেঁকে ধরল মানসুনের মনে। এই লোকটা আবার কে? কাঁপা কাঁপা কণ্ঠে বলল, কে? ওপাশ থেকে জবাব এলো না। ছায়ামূর্তিটা এগিয়ে আসতে থাকলো ক্ষীণ পায়ে। মানসুন এবার বেশ উচ্চস্বরে বলল, কে? এই ঘরে কে? ঘরে কেন এসেছেন? আমি মিহির। মানসুনের মেজাজ ছুটে গেল। এভাবে হুট করে লাইট বন্ধ করার কোনো কারণ আছে? ঘর অন্ধকার করার কি মানে? মানসুন রাগ ছটা গলায় বলল, এভাবে লাইট বন্ধ করলেন কেন আপনি? মিহির উত্তর দেয় না, খানিক নিশ্চল দাঁড়িয়ে থেকে পা চালিয়ে এগোতে থাকে। ক্ষীণ পায়ে মানসুনের
কাছে এগোতে থাকলে মানসুন হাতে ভর করে কিছুটা পিছিয়ে আসে। এবার ওর আসলে ভয় করছে। এই কোথায় এলো? এই লোকটা হাবভাব এমন অদ্ভুত উড়ে কেন? আপনি সে না যার জন্য ভরা রাস্তায় আমার ওড়না উড়ে গিয়েছিল? আপনার জন্যই তো আমার চূড়ান্ত অপমান হতে হয়েছিল। বাসর ঘরে বউয়ের এমন প্রথম সাক্ষাৎই পাওয়ার পর এমন ভয়ঙ্কর বাক্যে যে কেউ আশ্চর্যিত হবার মতো হলেও মিহির কোনোরূপ অভিব্যক্তি দেখালো না, যেন নিতান্তই স্বাভাবিক কোনো ঘটনা। কিন্তু ওর অপর পাশেই দাঁড়িয়ে থাকা মেয়েটা চোখে মুখে বিব্রতবোধ আর হতবিহ্বলতা সব মিলিয়ে ক্রোধের একটি স্পষ্ট আভাস ফুটে উঠেছে। সুইচবোর্ডের কাছ থেকে সরে শাড়ির কুচিটা ধরে এগিয়ে এলো মানসুন। মিহিরকে উভয়ভূতের মতো ধিমি পায়ে এগিয়ে আসতে দেখিয়ে এক ক্লাপে বিছানা ছেড়ে নেমে লাইট জ্বেলেছিল। মিহির ছেঁড়াটা দেখার পরে এমন অদ্ভুত একটা কথা বলে দিয়েছে। এগিয়ে এসে মিহিরের সোজাসুজি দাঁড়িয়ে স্পষ্ট ভাষায় জিজ্ঞেস করলো, আপনি বিয়ের আগে আমাকে দেখেননি? জানতেন না যে যাকে বিয়ে করছেন সেই ওই দিন রাস্তায় দেখা মেয়েটা? মিহির মৃদুভাবে ঘাড় নাড়িয়ে সম্মতি দিলে মানসুন কেমন অদ্ভুত চোখে তাকালো মিহিরের দিকে। বেশ লম্বা চড়া একটা ছেলে, উজ্জ্বল শ্যামরঙা মুখ, বাসা বাসা দুটি চোখ, এক হাত পকেটে গুঁজে খুব সাধারণ একটা খয়েরি রঙের শার্ট আর কালো প্যান্ট পরনে। মানসুনের ভাবতে এখনো অবাক লাগে এই লোকটা ওর স্বামী। এই কিছুক্ষণ আগেই ও কবুল বলে নিজেই নিজেকে এই মানুষের বউরূপে স্বীকৃতি দিয়েছে। স্বামী অর্থাৎ ওর সম্পূর্ণ সত্তার একমাত্র অধিকারী এই মানুষটা, যার কাছে নিজেকে নিজের শরীরটাকে বিলিয়ে দিতে হবে। নিঃশব্দে ভাবতে চোখ মুখ দাদিয়ে আসা মানসুনের বুকের পিঞ্জিরাবদ্ধ যন্ত্রণা কেমন বেসামাল দুকদুকানির তালে শরীরটা ঝিমঝিম করে উঠল। অনেকটা অসন্তুষ্ট হলো। যেই লোকটা চাইলেই সেদিন ওকে এত বড় অপমান হতে বাঁচাতে পারত, অথচ তা করেনি, সে কিনা ওরই রক্ষক হবে। আলগোছে সামনে থেকে সরে এসে খাটের এক কোনায় দাঁড়ায়। আবারও কি একটা মনে হলে মিহিরের সামনে এগিয়ে গিয়ে পায়ের দিকে ঝুঁকতে নিলে মিহির তড়িৎ গতিতে দু কদম পিছিয়ে গেল। মানসুন বিরক্তি ভরা চোখে মুখে তাকিয়ে সোজা হয়ে বলল, বউ কি আমি না আপনি? মিহির ভীষণভাবে থতমত খেল এমন অবান্তর একটা প্রশ্নে। তীক্ষ্ণ স্বরে বলল, এটা কেমন প্রশ্ন? অবশ্যই তুমি। তাহলে আপনি লজ্জা পেয়ে পিছনে যাচ্ছেন কেন? আমি তো আর আপনাকে জোর জবরদস্তি করব না। মিহির বিস্ফোরিত চোখে তাকিয়ে রইল মানসুনের দিকে। সুবহান কবির ভুল বলেছিলেন, তার মেয়ে একটু না অনেক বেশি স্পষ্টভাষী। না হলে বাসর ঘরে মেয়েদের গুটিয়ে গোমটা দিয়ে বসে থাকা চিরসারিত রূপটাকে দেদারসে উপেক্ষা করে এমন কথার তীর কয়জন ছড়ে দিতে পারে? মিহিরের বিস্মিত চেহারাটা ভীষণভাবে অগ্রাহ্য করে মানসুন এগিয়ে এসে ওর সামনে ঝুঁকে পায়ে সালাম করে সোজা বিছানায় গিয়ে বসল। মিহিরের দ্বিধাদ্বন্দ্বিত মুখটা দেখে ওর অস্বস্তির কারণটা বোধ হয় ঠাউর করতে পারল মানসুন। কিয়ৎকাল বাদে বলল, যেহেতু ছেনা জানা নেই তাই অস্বস্তি হওয়াটা স্বাভাবিক। তবে ওসব সোফা বা নিচে শোবার কাহিনী আমি কিন্তু পারবো না। ওসব সিনেমার নাটক আমার দ্বারা হবে না। আপনার যদি আমার সাথে এক খাটে শুতে অসুবিধা হয় তো অন্য ঘর দেখিয়ে দিন, আমি সেখানেই শুয়ে পড়ব। মিহির প্রত্যুত্তরের বদলে এগিয়ে এলো। মানসুরের অপর পাশে খাটের কিনারায় বসে বলল, তোমার বাবার সাথে আমার বেশ কয়েকবার কথা হয়েছিল। আমি তাকে বলেছিলাম বিয়ের আগে তোমাকে যেন আমার বিষয়টা সবটা বলে দেন। কতটুকু বলেছেন জানি না, তবে বলে রাখা ভালো, এই বিয়েটা সম্পূর্ণ আমার পরিবারের মতে আর তাদের ইচ্ছেতেই করা হয়েছে। আর আপনার? মানসুনের কৌতূহলী প্রশ্ন আর দৃষ্টি দুটোই বিদ্য মিহিরের সাথে চেহারা প্রাণে। মানসুন খুব খুঁটিয়ে লক্ষ্য করল লোকটার কথা বলার সময় চোখ নামিয়ে নেওয়া আর তার কথা বলার ভঙ্গিমা অত্যন্ত ভদ্রসূচক আর বিনয়ী আচরণ। মানসুনের তীক্ষ্ণ নজরে চোখ না মিলিয়েই মিহির বলল, এই বয়সে এসে বিয়ে করার ইচ্ছে আর হয়নি। আমার দুটো সন্তান আছে, তা নিশ্চয়ই আপনাকে জানানো হয়েছে। আমার আপনার কাছে একটাই অনুরোধ, আপনি ওদের যত্ন করবেন। মায়ের স্নেহ ভীষণ দরকার ওদের। আপনি শুধু ওদের ভালোবাসবেন, আপনার সব কিছুর দায়িত্ব আমি নেব ইনশাল্লাহ। মানসুনের কেমন বেখেয়ালি লাগলো মিহিরের কথাগুলো। মনের ভেতর হাজারো প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, গলার ভেতর কুণ্ডুলি পাকাচ্ছে, তবে মুখ হতে বাহিরে আসার উপক্রমটুকু আর হয়ে উঠছে না। ওর ভাবনার মাঝে মিহির বলল, বিয়ে যেহেতু দুজন স্বেচ্ছায় করেছি, তবে আলাদা করে থাকার এই ব্যাপারটা ভীষণ দৃষ্টিকটু।
আমার সাথে থাকতে খুব অসুবিধা না হলে আপনি এখানেই থাকতে পারেন। বলে অবিলম্বে আবারও বলতে আরম্ভ করলো যে, দেখুন, আমি জানি বিয়ের পর সমস্ত দায়িত্ব কর্তব্যের পাশাপাশি স্বামী স্ত্রীর ভালোবাসারও একটা ব্যাপার থাকে, তবে আমি এখনই এসব ভাবতে চাই না। আশা করি বুঝতে পারছেন আমি কি বোঝাতে চেয়েছি। মানসুন নির্লিপ্ত মুখায়বে থাকলেও ভেতর দিয়ে কেমন একটা জড়ত্ব জড়ীভূত হলো। আর যাই হোক, এসব ব্যাপারে আগ্রহ বা কথা বাড়ানোর মতো কাজ খুব কমই পারে। এও তাদের ব্যতিক্রম নয়। তবে ওর তো অন্য কিছু জানার আছে। কেমন একটা তটস্থ হয়ে বলল, বিয়ের আগে আমি আপনার ব্যাপারে নাম ছাড়া দুটো কথা শুনেছি। এক, আপনার দুটো বাচ্চা আছে, আর দ্বিতীয়টা হলো আমি পঙ্গু, তাই তো? মিহিরের পুরুষালী গলাটা যেন এবার একটু বেশি স্পষ্ট শোনালো। আড়ষ্টভাব নিয়েই তাকালো পাশে বসা পুরুষের পানে। ভেতরের আড়ষ্টতা ঠেলে ক্ষীণ স্বরে বলল, আপনাকে আমি পুরো দস্তর সুস্থ মানুষই দেখছি। স্মিত হাসল মিহির। মানসুনের অত্যন্ত বিব্রত বোধ মিশ্রিত মুখায়বে ছেয়ে বলল, ভুল দেখছেন, আমি আসলেই পঙ্গু। কথাটি বলে ডান পাশের প্যান্টের পকেটে গুজে রাখা হাতের দিকে নিজের বা হাতে এগিয়ে দিল। ঠিক যেমন নির্জীব কোনো বস্তুকে নিজ সামর্থ্যে নড়াতে, সেভাবে ডান হাতের কবজিটা বা হাত দিয়ে চেপে ধরে পকেট থেকে বের করে বলল, আমার এই হাতটা অচল, এক কথায় অকেজো বলতে পারেন। ঘরের অপ্রয়োজনীয় আসবাবের মতোই এর ভূমিকা শূন্য। মানসুর হতবিহ্বল সে থেকে বলল, তার মানে সেদিন আপনি ইচ্ছে করে একটা মেয়ের শরীর থেকে ওড়না উড়ে যাবে আর আমি দাঁড়িয়ে চুপ করে দেখব? এতটা অমানুষ নই আমি। আমি চেয়েছি ওড়নাটাকে ধরতে, কিন্তু আমি পঙ্গু, আমার হাতটা কাজ করে না। অন্য হাতে আমার ছেলের হাত ধরে রেখেছিলাম, তাই আমি চাইলেও আপনাকে সাহায্য করতে পারিনি। মানসুনের খেদানুভব হলো, নিজের ওপরেই ক্ষোভ আশ্চা ফুরল। খুব ভুল বুঝেছিল ওই লোকটাকে। মাসখানেক আগে রাস্তা পার হওয়ার সময় ঠিক মাঝ বরাবর আসলে ফাঁস দিয়ে একটা অটো যাওয়ায় খুব অনাকাঙ্ক্ষিতভাবে গায়ের ওড়নাটা চলন্ত অটোর সাথে বিঁধে যায়। আর কাকতালীয় ঘটনার মতো মিহিরও ওর ছেলের হাত ধরে ফাঁস দিয়ে হচ্ছিল। পকেটার অন্য হাতের করফুটে ছেলের কবজি। মিহিরের সামনে থেকে অটো যাওয়ার সময় মানসুন সাহায্য চেয়ে বলেছিল এক হাতে ওড়নাটা টান দিয়ে ধরতে, কিন্তু মানসুন তো জানে না মিহিরের হাতটা অচল। তাই ভরা রাস্তায় নাইবা নিজে ছেলের হাতটা ছাড়তে পেরেছে, নাইবা অকেজো হাত চালিয়ে মানসুনকে সাহায্য করতে পেরেছে। মনটা ছোট হলো মানসুনের। মানুষকে না জেনে না বুঝিয়ে সেদিন অনেক কথা শুনিয়েছিল, আজও বললো একটু আগে, অথচ লোকটার এই ছোট্ট অসহায়ত্বের বড় বারটুকু আন্দাজও করতে পারিনি। নির্বিঘ্ন মনে মুখ ছিঁড়ে নিজের অপরাধ স্বীকার করবে তার আগেই মিহির বলল, আপনি সরি বলবেন না, এটা সব ক্ষেত্রেই হয়। আমায় শুরুতে মানুষ ভুল বুঝে, পরের সত্যটা জানতে পেরে অনুশঙ্কা দেখায়। বিশ্বাস করুন, আমার সিম্প্যাথির দরকার নেই। সবচেয়ে বড় কথা হলো আপনি সুশ্রী, শিক্ষিতা। আপনার অবশ্যই আমার চেয়ে ভালো মানুষ প্রাপ্য। সেখানে আমি আপনার কাছে গ্রহণযোগ্য না হওয়াটা অস্বাভাবিক নয়। আমি বারবার আঙ্কেলকে বলেছিও আমার ব্যাপারটা আপনাকে জানাতে, তবুও কীভাবে রাজি হলেন আমি জানি না। মানসুনের অনেক কিছু বলতে ইচ্ছে করছিল, কিন্তু খুব একটা অজানা দ্বিধায় সমস্ত স্পষ্ট ভাষাগুলো সমবায় হয়ে গেল। ওর বাবা বলেছিল, মারে তোর হয়তো মনে হতে পারে যে বাবা নিশ্চয়ই তোকে নিয়ে ভাবে না বলে এমন একটা বিয়ে ঠিক করেছে, কিন্তু আমি আমার মেয়েকে চিনি, আর এও জানি তুই খুব শীঘ্রই বুঝতে পারবি কোনো তোর মিহিরকে নির্বাচন করে তোর যোগ্য হিসেবে। কথাটা স্মরণার্থে একটু হলেও উপলব্ধি করতে পারছে হয়তো এখন। তবে ও সত্যি এমন কোনো আচরণ করতে চায় না যাতে মিহিরের মনে হয় ও সহানুভূতি প্রদর্শন করছে। রাতটা আর কোনো কথার বিনিময় ছাড়া পার হলো। মিহির বিছানার এক মাসে কাত হয়ে শুয়ে পড়লে মানসুনও দ্বিতীয়টি বলার সুযোগ পেল না। বাইরের গুটি কয়েক মানুষের গল্পগুজব মৌমাছির গুঞ্জনের মতো কানে এলে ঘুম আলগা হয়ে এলো মানসুনের। দরপড়িয়ে উঠে বসলো পাশ ফিরে। স্থানটা শূন্য দেখে সারা ঘরে চোখ বুলায়, অথচ মিহির নামক মানুষটার উপস্থিতি কোথাও নেই। লম্বা একটা হাই তুলে খাট থেকে নেমে বাথরুমের দিকে এগিয়ে গেল। ফ্রেশ হয়ে বেরিয়ে এলে কয়েক মিনিটের মধ্যে একটা অল্প বয়সী মেয়ে যে কাল রাতে ওকে এখানে রেখে গেছিল আর একটা বৃদ্ধা ঢুকলো গুটি পায়ে। বৃদ্ধাকে মনে হয় মানসুন চিনতে পারলো। গত দিনেই পরিচয় করিয়েছিল, ইনি মিহিরের দাদি।
শাড়ির আঁচল টেনে মাথায় গোমটা মুড়িয়ে দিল মানসুন। বিনয়ের সঙ্গে সালাম দিলেও বিদ্যা উত্তর না দিয়ে বরং এগিয়ে এসে মানসুনের মাথা থেকে গোমটা টান দিয়ে সরিয়ে চুলের গোছা আলগা করে শুয়ে শুয়ে দেখল। মানসুন খুব বিব্রত না বেশ বিস্মিত হলো এহেন কাণ্ডে। মানসুনের চুল থেকে হাত সরিয়ে বিদ্যার তীক্ষ্ণ চোখে ওর দিকে তাকিয়ে বলল, ছোট তো না দুজনে? বিয়ে যখন করেছ সংসারও তো করতেই হবে, বুঝি না এখনকার ছোকরা ছোকরিদের নেকা। আমরা কি বিয়ে করিনি? মানসুন হতবিম্বল হয়ে বলল, মানে কি বলছেন? বোঝা লাগবে না আর খুকি আমার, নাও ধরো আর গোসল করে এটা পরে আমায় উদ্ধার করো বলে দাঁড়িয়ে থাকা মেয়েটার হাত থেকে একটা শাড়ি মানসুনের হাতে ধরিয়ে দিয়ে বেরিয়ে গেলেন। মানসুল হতবাক হলেও তা প্রকাশ করার জায়গা পেল না। দ্বিধাগ্রস্ত কুণ্ঠা মনে শাড়িটা নিয়ে আবারও ঢুকলো বাথরুমে। তা মেয়ে তো ভালোই পড়াশোনা করেছে, আগেও কি করবে নাকি? রোকেয়া আফা মাত্র বিয়ে হলে এসেছে, থাক কিছুদিন, তারপর না হয় এসব ভাবা যাবে। রোকেয়া বেগম অর্থাৎ মিহিরের মা চা নাস্তার ট্রেটা এনে সেন্টার টেবিলে রেখে বসলেন সামনে। মানসুন নির্লিপ্ত চোখখানা তুলে একবার তাকালো শাশুড়ির পানে। ছেলের মতোই শ্যামকরণের মুখ, বড় বড় চোখ দুটো। এইটুকু সময় দেখে যা বুঝলে সেও কথা ছোড়া স্বভাবের। এত বাবা বাবির কি আছে? বিয়ে করছে, সংসার ফলাফান সামলাক, এত ফরনের কামটা কি? বিদ্যার কথা এবার ব্যাপক মেজাজ খারাপ হলো মানসুনের। রুষ্ট মনে চুপ করে বসে রইল, কারণ নিজের মুখের ব্যবহার করে এখনই কারো চক্ষুশূল হতে চায় না। নেহাত ফাড়ার দুটো মহিলা এসেছিল ওকে দেখতে, তার জন্যেই এমন সংসেজে বসে থাকতে হচ্ছে। তার মধ্যে দরজার কাছে দুটো বাচ্চার হাসির শব্দ কানে এলো, সাথে একটা পুরুষোচিত গলারও। মানসুনের কিঞ্চিন গাড় গুড়িয়ে তাকালো। মিহির কালপাত্র নিয়ে কাল মাত্র বিয়ে করে এলে আর আজও ছেলে মেয়ে নিয়ে বেরিয়েছে এত সকালে। আজ না হয় বউকে সময় দিতে। টুসকি মারা স্বভাবের পাড়ার মহিলাটা এবার পড়ল মিহিরের পেছনে। মেয়ের চশমার ফাঁকে বড় বড় সাহুনি মেলে তাকালো এদিকে। অতঃপর আবারও দুটো বাচ্চার হাত ধরে ভেতরে এগিয়ে এলো। একটা ছেলে আর একটা মেয়ে। ছেলেটা বোধ হয় বড়, তবে খুব বেশি হলে বয়স 7 কিংবা 8 হবে, এর বেশি নয়। ওরা এগিয়ে আসলে সোফাতে বসে থাকা মহিলা দুটো উঠে দাঁড়ালো। বিদায় নিয়ে বাড়ি থেকে বেরিয়ে গেলে যেন হাঁপ ছেড়ে বাঁচল মানসুন। মিহিরের মা রোকেয়া বেগম ওকে ডেকে বললেন, এদিকে আয় মিহির। মিহির বাচ্চা দুটোর হাত ধরে স্লথ গতিতে এগিয়ে এলে পাশে বসতে বললেন তার মা। মিহিরের দাদি খুব গুরু গম্ভীর ভঙ্গিমায় এসে বললেন, দেখো বউ, আমাদের বাড়িতে লোকজন বলতে তোমার শাশুড়ি, আমি, মিহির আর বাচ্চা দুটো। মিহিরের চাচাতো ভাই বোন আছে কয়েকটা, কিন্তু ওরা এ বাড়ি খুব কম আসে। মুদ্রা কথা হলো বাচ্চা দুটোর দেখভালের জন্য একটা মায়ের প্রয়োজন। তুমি বুঝতে পারছো তো তোমার দায়িত্বটা? মানসুন কিঞ্চিত ঘাড় নামিয়ে সম্মতি দিল। বিদ্যা এরকম আরও কিছু আদেশ সুযোগ মন্তব্য করে উঠে গেলে মিহিরের মা নম্রস্বরে বললেন, উনি একটু রাগ ছটা মানুষ, যাকে তাকে যা তা বলে দেয়। এসব দূরও না, তোমার যে কোনো প্রয়োজন বা সমস্যার কথা আমায় বলিও। আর ওরা হলো রোহান আর রুহি, আমার ছেলে মেয়ে। মায়ের মুখের শেষ কথাটুকু কেড়ে নিজেই বলল মিহির। ব্যাপারটা কেমন অদ্ভুত ঠেকল। মানসুন বক্তব্য করল না। ছেলেটা উঠে এসে মানসুনের পাশে বসে বলল, তুমি আমাদের মা? গোলগাল ফর্সা টুকটুকে মুখটা ভীষণ আদরে। মানসুন নিজেকে নির্লিপ্ত রাখতে পারল না। এক হাতে এগিয়ে ওর গালে রেখে চোখ টিপে সম্মতি দিল। মেয়েটা মিহিরের গা ঘেঁষে বসে আছে। মানসুন ডাকলেও এলো না। আরও কিছুক্ষণ কথাবার্তা সেরে মিহির উঠে ঘরে গেলে রোকেয়া বেগম রোহান আর রুহিকে নিয়ে ওদের ঘরের দিকে গেল আর মানসুনকে নিজের ঘরে বিশ্রাম নিতে বললে মানসুন উপায় না পেয়ে নিজেও ঘরেই এলো। চোখ ঘুরিয়ে দিনের আলোয় ঘরটা দেখতে লাগলো। একটা খাট, ড্রেসিং টেবিল, বুক সেলফ, আলমারি, একটা ছোট টেবিল দিয়ে, খুব বড় না হলেও ছোট না ঘরটা। ওর ভাবনার মাঝে মিহির গোসল করে বেরিয়ে এলো। মানসুনের দিকে এক পলক চেয়ে নিজের কাজে ব্যস্ত হলো। বা হাতে শার্টের বোতাম লাগাতে লাগাতে আয়নার সামনে দাঁড়ালো। মানসুন লক্ষ্য করলো লোকটা উল্টো করে বোতাম লাগাচ্ছে। ভ্রুদয় কুঁচকে এলো। মিহিরকে উদ্দেশ্য করে বলল, আপনি শার্টের বোতাম উল্টো করে লাগাচ্ছেন কেন? মিহির শুনলো, উত্তর করলো না। মানসুন বেশ কড়া গলায় বলল, কেউ প্রশ্ন করলো জবাব দেওয়ার প্রয়োজন মনে করেন না, নাকি আমাকেই পছন্দ হচ্ছে না? হুট করে এমন
খ্যাপাটে গলাটা যেন অপ্রত্যাশিত ছিল। মিহির বোকা বোকা চাহনি মেলে ক্ষীণ স্বরে বলল, এমনি। মানসুর বসা থেকে উঠে এলো, নিজ উদ্যোগে শার্টের বোতামগুলো খুলে পুনরায় লাগিয়ে দিয়ে বলল, সাহায্য লাগলে মুখ ফুটে বললে তো গায়ে কোনো অংশ পচে যাবে না। আমিই পারবো। মিহিরের জবাবে আর চোখে তাকালো মানসুর। মিহির হয়তো ভয় পেল কিঞ্চিত, কিন্তু তা প্রকাশ না করে চুল আঁচড়ে বের হতে লাগলে মানসুন পিছন থেকে ডেকে বলল, দাঁড়ান। বিয়ে করেছে শুনলাম, বউকে দেখতে আমার থেকেও সুন্দর। মেয়েলি গলা স্বরে মিহির এক হাতে রুহির হাঁটা থামিয়ে ঘুরে দাঁড়ায়। কৌতূহলে একটা চেহারায় মৃদু হাসির রেশ, গোলাপি লিপস্টিকে মাখা ঠোঁট দুটো বাঁকা হাসি হেসে মেয়েটা এগিয়ে এসে বলল, আমি তো ভেবেছিলাম তুমি বিয়ে করবে না। শেষে করে নিলে তাহলে, দেখা যাক বউ কতদিন টিকে থাকে। নিহার কণ্ঠে স্পষ্ট তাচ্ছিল্য আর অপমানসূচক বাক্য। মিহির প্রশ্ন উত্তর করতে চাইলেও করল না। ও আসলে নিহা নামক মেয়েটার মুখ দর্শনে কিঞ্চিত আশা রাখে না। যে মেয়েটা কতগুলো দিন ওকে বিয়ে করবে বলে সাথে থেকে অবশেষে ওর হাতটা অকেজো হয় মুখ ফিরিয়ে নেয়, তার সাথে কোনো সম্পর্ক রাখা ন্যূনতম ইচ্ছা পোষণ করেনি মিহির। তার মধ্যে স্কুল ব্যাগটা কাঁধে চেপে রোহান ছুটে এসে বলল, চলো বাবা বাসায় যায়, মা একা আছে, আমায় তাড়াতাড়ি ফিরতে বলেছে। রোহানের কথা শুনে ব্রু কুঁচকে এলো নিহার। এগিয়ে এসে রোহানের কাঁধে হাত রেখে বলল, মা কে রে রোহান? মানসুন মা, আমাদের নতুন মা, বাবার সাথে এসেছে, খুব ভালো আমার মা। নিহার মনটা কালচে সাপে ডাকা পড়ল। রোহানের মুখে এমন কথা ওর মোটেও ভালো লাগেনি, কিন্তু কিছু বলার পূর্বেই স্কুলের পিয়ন এসে বলল, ম্যাডাম আপনাকে প্রিন্সিপাল স্যার ডেকেছেন। নিহা এক পলক মিহিরের পানি চেয়ে নিজের কাজে ফিরে গেল। মিহির রুহির হাতটা চেপে ধরে এগিয়ে এলো। পকেটে গুজা রাখা হাতটায় রোহান ওর ছোট ছোট দুটো হাত স্বাচ্ছন্দ্যে গুজে রাস্তা পার হয়ে একটা অটো করে দুজনেই এসে নামলো বাড়ির সামনে। মিহির অটোর ভাড়া দেওয়ার সময় রোহান অপেক্ষা না করেই ছুটে এলো ঘরের ভেতর। দৌড়ে মিহিরের ঘরে ঢুকে ডাকলো, মা। মানসুন হাতের ওড়নাটা রেখে গাড় ঘুরিয়ে তাকালো। দরজায় দাঁড়িয়ে 8 বছরের একটা বাচ্চা ছেলে, গোড় বর্ণের শরীর, গোলগাল চেহারা, বড় বড় চোখ, মুখটা ভীষণ মায়াবী। তবে এই চেহারার সাথে মিহিরের চেহারার মিল নেই। রোহান মৃদু ভাই এগিয়ে এসে আদুরো গলায় বলল, আজকে স্কুলে গিয়ে আমার একটুও মন বসেনি জানো মা। মনে হচ্ছিল কখন বাড়িতে আসবো আর তোমার সাথে দেখা হবে। মানসুনের অদর কোণে মিষ্টি হাসির রেখা ফুটে ওঠে। রোহানের মায়া ভরা মুখ আর ওর পান ভরা ডাক মা দুটোই ওকে ভীষণ দুর্বল করে দেয় রোহানের প্রতি। হাঁটু গেড়ে ফ্লোরে বসে রোহানের কাঁধ থেকে ব্যাগটা নামিয়ে নিয়ে বলে, তাই আমিও তোমাকে খুব মিস করেছিলাম। সত্যিই? রোহানের কণ্ঠ উচ্ছ্বাসের জোয়ার। মানসুন আবারও হাসে। ছেলেটার সাথে দিন তিনেকের পরিচয়, অথচ এইটুকু সময় কেমন একটা বন্ধন সৃষ্টি হয়ে গেছে। বাচ্চাটা মানসুনকে নিজের মায়ের স্থান দিয়ে বসেছে। 3 সত্যি। তবে কি বলো তো, মা তো বাড়িতেই আছে তোমার অপেক্ষায়, তুমি ফিরলেই দেখতে পাবে। কিন্তু তা বলি স্কুলে একদম অমনোযোগী হওয়া যাবে না কেমন? রোহান গাড় নামিয়ে সম্মতি দিল, বাধ্য বাচ্চার মতো। মানসুন উঠে দাঁড়িয়ে রোহানের হাত ধরে বলল, তাহলে ফ্রেশ হয়ে খাবে চলো। রুহি কোথায়? ও বাবার সাথে আসছে। মানসুন রোহানকে সাথে করে নিজে হাত মুখ ধুইয়ে দিয়ে প্লেটে করে খাবার আনলো। রুহি মেয়েটা টেবিলে একা বসে আছে। আশেপাশে তাকিয়ে মানসুনের কৌতূহলী চোখজোড়া একজনকে নিঃশব্দে খুঁজলেও দেখা পেল না। অগত্যা চুপচাপ খাবার নিয়ে রোহানের সামনে রেখে নিজেও বসল। রুহি নাজুক চোখে তাকায় মানসুনের দিকে। মেয়েটা খুবই চুপচাপ, মিহির বাদেও অন্য কারোর সাথে কথা খুব কম বলে। মানসুনকে দেখলেই নিজেকে ভয়ে সিটিয়ে নেয় এক প্রকার। এই 3 দিনে মানসুন অনেকবার চেষ্টা করেছে রুহির সাথে সহজতর সম্পর্ক গড়ে তোলার, কিন্তু মেয়েটা এভাবে মানসুনের থেকে নিজেকে গুটিয়ে রেখে যে মানসুনের ইচ্ছেটা প্রতিবার ব্যর্থ হয়। মুখের সামনে খাবার আর লোকমা দেখে অবাক চোখে তাকায় রুহি। মানসুন খুব নরম স্বরে বলে, খাও। রুহির অস্বস্তি যেন তবুও কাটে না। মানসুন বিব্রত হলো না, বরং রোহানের মুখে খাবার দিয়ে আবারও রুহির মুখে খাবার ধরে বলল, পান্তা বুড়ির গল্প শুনবে? রুহি ড্যাব চোখে তাকিয়ে রইল। মানসুন নিজ থেকেই বলতে শুরু করলো, একসময় একটা গ্রামে একটা পান্তা বুড়ি ছিল।
বুড়ি পান্তা ভাত খেতে এত পছন্দ করত যে রোজ রাতে ভাতে পানি দিয়ে পরের দিন পান্তা খেত। আর পান্তা এতটা পছন্দ করায় সবাই বুড়িকে পান্তা বুড়ি বলে ডাকত। কিন্তু কয়েকদিন ধরেই বুড়ি বেশ চিন্তিত ছিল, কারণ বুড়ির পান্তা রোজ কেউ চুরি করে খেয়ে যেত। ফলস্বরূপ বুড়িরও পান্তা খাওয়া হতো না। এভাবে বেশ কিছুদিন চলার পর বুড়ি চোরের জন্য অতিষ্ঠ হয়ে বেরোলো রাজার কাছে নালিশ করার জন্য। চলার পথে বুড়ির নদীর ধারে শিং মাছের সাথে দেখা হলো। শিং মাছ জিজ্ঞেস করলো, বুড়ি তুমি কোথায় যাও? বুড়ি তার পান্তা চুরি আর রাজামশাইয়ের কাছে নালিশ করার কথা বলে শিং মাছ বলল, যদি রাজা কোনো সমাধান দিতে না পারে তাহলে ফেরার পথে আমার সাথে সাথে করে নিও, তোমার কাজে দেবে। বুড়ি আচ্ছা বলে আবারও চলা শুরু করলো। কিছু পথ গিয়ে গাছের নিচে পড়ে থাকা একটা বেল বুড়িকে ডেকে বলল, বুড়ি তুমি কোথায় যাও? বুড়ি আবারও পান্তা চুরির রাজামশাইয়ের কাছে নালিশ করার কথা বলল। বেল সবটা শুনে বলল, রাজামশাই যদি সমাধান দিতে না পারে তাহলে ফেরার পথে আমি সাথে করে নিয়ে তোমার কাজে দেবে। বুড়ি আবারও আচ্ছা বলে চলা শুরু করলো। শিং মাছ আর বেলের মতো গোবর আর খুরের সাথে দেখা হলে তারাও একই কথা বলে। শেষমেশ বুড়ি রাজার প্রাসাদে পৌঁছালেও সেখানে রাজা না থাকে খুব কষ্ট পেল। আবারও ফিরল বুড়ি বাড়ির পথে। এবার ফেরার সময় শিং মাছ, বেল, গোবর, খুর সবাইকে নিজের পুটলিতে করে সাথে আনলো। খুর বলল, আমায় বাড়ির উঠোনো গাছের উপর রাখো। গোবর বলল, আমায় তোমার ঘরের দরজার সামনে রাখো। বেল বলল, আমায় চুলের মাঝে রাখো। আর শিং মাছ বলল, আমায় পান্তা ভাতের মাঝে রাখো। সকলের কথা মতো বুড়ি যথাযথ জায়গায় রেখে শুয়ে পড়ল। পান্তা খাওয়ার জন্য যেই না পাতিলে হাত ঢুকিয়েছে অমনি শিং মাছ তার কাঁটা বিধিয়ে দিল চোরের হাতে। তীক্ষ্ণ ব্যথায় চুলোর দিকে ছুটলো আঁচ নিতে। সেখানে যেতেই বেলটা ফেটে চোরের মুখে ছিটে পড়লো। চোর সারা গায়ে বেল মাখা অবস্থায় বেরিয়ে আসতে দরজার সামনে গোবরে পিছলে পড়লো লুটিয়ে। সারা গায়ে গোবর মাখিয়ে যখন সে অবশেষে যান বাঁচিয়ে পালানোর জন্য বাড়াল, তখন গাছের মাঝে রাখা খুঁড়ে কেটে জোরে চেঁচিয়ে উঠলো চোরটা। তখনই আশেপাশের লোকজন এসে চোরকে ধরে পিটিয়ে ধুর করলো। তারপর থেকে আর কখনো বুড়ির পান্তা চুরি হয়নি। গল্পটার সাথে দুজনের খাওয়াও শেষ হয়ে গেল। রুহি চোখ জুড়ে আনন্দ চিকচিক করে উঠল। ফানোচ্ছল কণ্ঠে বলল, আমি আরও গল্প শুনতে চাই। অবশ্যই শোনাবো, তবে আবার খাওয়ার সময়, কিন্তু শর্ত আছে। রোহানের মতো তুমিও আমায় মা বলে ডাকবে, কেমন? রুহি যেন বিব্রত হলো, তবুও গল্প শোনার লোভে মাথা নাড়ালো। মানসুর ওদেরকে ঘরে রেখে নিজের ঘরে এলো। বিছানায় চিত হয়ে এক হাত চোখের উপর রেখে শুয়ে আছে মিহির। মানসুর শান্ত নজর বলে মিহিরের পানে। এ বাড়িতে আসা 3 দিন পার হলো, তবুও লোকটা কেমন এড়িয়ে চলে ওকে। মানসুনের সকল প্রয়োজনের খোঁজ রাখলো, কাছাকাছি গেছে না নাইবা সহজ সরল দুটো কথা বলে, যেন অদৃশ্য কোনো দেওয়ালে 2 পাশে 2 জন। মিহির কথার আচরণে এটাই বোঝায় যে মানসুন কোনোভাবে দায়বদ্ধ নয়। সে চাইলে এখান থেকে চলে গিয়ে নিজের জীবনকে আরও সুন্দর গড়ে তুলতে পারে। ঘুমিয়েছেন? মেয়ে চোখের উপর থেকে হাত সরিয়ে তাকালো মানসুরের দিকে। সবুজ রঙের একটা সুতি সালোয়ার কামিজ পরনে লম্বা সুগঠিত শরীরের মেয়েটা অত্যাধিক সুন্দরী। পড়াশোনা চেহারা কোনো দিকেই তাকে কমা বলা যায় না। মিহিরের কুণ্ঠাবোধ হয় মানসুনের সামনে। বেশি কথা বলতেও জড়তা কাজ করে। না, কোনো দরকার? কেন দরকার ছাড়া আপনাকে ডাকা যাবে না? শান্ত জবাবের প্রত্যুত্তরে এমন রুট কথা হয়তো আশা করেনি মিহির, তবে কোনো সাড়া দিল না। মানসুন এগিয়ে এসে বসলো মাঝামাঝি কিঞ্চিত দূরত্ব রেখে। কোনো প্রকার বনিতা ছাড়া জিজ্ঞেস করলো, আপনাকে কি জোর করে বিয়ে দেওয়া হয়েছে? প্রেমিকা ছিল কোনো নাকি আগের বউ? মিহির হতবিচলিত হলো আচমকা এহেন প্রশ্ন শুনে। শোয়া থেকে উঠে বসলো, নিজেকে দাতস্থ করে বলল, এমনটা নয়। তাহলে কেমনটা? সবসময় এমন চোরের মতো ফালাই করে বেড়ান কেন? নাকি মেয়েদের মতো আপনারও নার্ভাসনেস হচ্ছে নতুন বউ দেখে? মিহির জবাবের ভাষা খুঁজে পায় না। অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে থেকেই চোখ নামিয়ে নেয়। ক্ষীণ স্বরে বলে, আমার মনে হয় আপনি বিরক্ত হবেন। হব না? হচ্ছি। আপনার হাবভাবে মনে হচ্ছে আমি জোর করে উড়ে এসে জুড়ে বসেছি, নয় জোর করে বিয়ে করেছি আপনাকে, আর আপনি প্রাক্তনের শোক সামলাতে ব্যস্ত। এই কয়েকদিনে মানসুনের ব্যবহার, আচরণ আর কথা বলার ধরনে অভ্যস্ত হয়ে গেছে মিহির, তাই খুব একটা বিস্মিত হলো না। মানসুনের অভিযোগ করাটা ভুলের নয়, তবে মিহিরে বিব্রত হয়, জড়তা কাজ করে। কোথায় মানসুনের মতো অল্প বয়সী সুন্দরী শিক্ষিতা মেয়ে, আর কোথায় ওর মতো পঙ্গু।
ভারী দীর্ঘশ্বাস নিঃসৃত হলো শ্বাসতন্ত্র হতে। নরম গলায় বলতে শুরু করলো, আমার বাবা আমি অনেক ছোট থাকতেই মারা যায়। বাড়িতে তখন অভিভাবক হয়ে রয়ে যায় আমার বড় ভাই। নিজের ক্যারিয়ার করার হাজারো স্বপ্ন থাকলেও তা বিসর্জন দিয়ে অল্প বয়সে আমার মায়ের আর দাদির হাল ধরে তিলে তিলে গড়া সংসারটাকে ভাঙতে না দিয়ে বাবার মতন আগলে রাখে। আমার পড়াশোনার সব খরচ আমার সব স্বপ্ন ভাইয়ের মাধ্যমেই পরিপূর্ণ হয়েছে। আল্লাহর রহমতে আমাদের পরিবার খুব ভালো চলছিল। মা, দাদি, আমি, ভাইয়া আর ভাবি। ভাইয়ের বিয়ে 2 বছরের মাথায় রুহানের জন্ম, আর তার 2 বছর পর রুহি। রুহানের বয়স যখন 3 বছর, তখন আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছি। ভাইয়া নিজের টাকায় একটা গাড়ি কিনে আমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য ভাবির সাথে আমায় নিতে এসেছিল ঈদের ছুটিতে। সেদিন আমার এত আনন্দ হচ্ছিল বলার মতো না। 3 জন মিলে ঘোরাঘুরি করে ফিরতে বেশ রাত হচ্ছিল, আর ওই রাতটাই ছিল আমাদের জীবনের কালো রাত। ভাগ্যের নিষ্ঠুরতম পরিহাস করে আমার মাথার উপর থেকে ছাদটাই সরিয়ে দেয়। কিভাবে কি হলো কেউ বুঝতে পারেনি। হুট করে গাড়িটা মোড়গোড়াতে গিয়ে ভীষণভাবে ধাক্কা লেগে উল্টে গেল। আর সেই দুর্ঘটনায় একমাত্র আমার প্রাণটা আল্লাহ ভিক্ষা দিল, ভাই আর ভাবিকে দেননি। আজীবনের মতো সমাপ্ত হয় আমার ভাইয়ের নিঃশ্বাস। ওই অ্যাক্সিডেন্টে আমার হাতটা বাজেভাবে আহত হয়ে সারা জীবনের জন্য অকেজো হয়ে যায়। তারপর থেকে এই এক হাতেই সংসার সামলাচ্ছি। ভাইয়ের মতো না পারলেও চেষ্টা করি সবটা সুন্দরভাবে পরিচালনা করার। রোহান আর রুহিকে আমার সন্তানের মতো রেখেছি আমি। আমাকে মানুষ করা ভাইয়ের সন্তান এখন আমার সন্তান। আমাকে গ্রহণ করতে হলে ওদেরকেও নিঃসন্তান হিসেবে গ্রহণ করতে হবে। তাই আমার বিয়ের ইচ্ছে ছিল না। একে তো বয়স বেশি, আবার পঙ্গু, সাথে 2টো সন্তানের বোঝা কোনো মেয়ে নিতে চাইবে না। আর তাদের চাওয়াটা ভুল নয়, সবাই নিজেদের সুখী রাখতে চায়। স্বামীর ঘরে 2টো সন্তান থাকলে সুখী হওয়া যায় না, এমনটা আপনাকে কে বলল? মানসনের কণ্ঠে তীব্র প্রতিবাদ প্রবণতা। মিহির আগের মতোই নরম গলায় বলল, একজন মেয়ে তার সমস্তটা ফেলে আমার হাত ধরে আসবে, নতুন সংসার, সেখানে সুখ শান্তি ভালোবাসা আর নতুনত্ব চাইবে, এটাই স্বাভাবিক। তাদের চাওয়াতে ভুল নেই। আমি নিজেই অসম্পূর্ণ, খুব টাকা পয়সার মালিকও নই। কেন কাউকে এতগুলো অসুবিধা নিয়ে থাকতে হবে? তাই আমি চাইনি কাউকে নিজের জীবনে জড়াতে, কারণ বাচ্চা দুটোই আমার সব। ওদেরকে কেউ বোঝা মনে করলে আমি তাকে ভালোবাসতে পারবো না। আর ভালোবাসা মহব্বত না থাকলে দায়িত্ববোধ আর টানও আসে না। ঠিকানাহীন সম্পর্কের কি দরকার? কেউ যদি আপনাকে ভালোবাসে, তবে আপনার সাথে জড়িত সকল অসুবিধাগুলোকেও ভালোবাসবে। আমরা কেউই পারফেক্ট নই, সকলেরই কোনো না কোনো দোষ আছে। একসাথে চলতে গেলে সেগুলোকে মানিয়ে নিলে একসময় সেটাকে আর সমস্যা বলে মনে হয় না। বাচ্চারা রহমত স্বরূপ, ওদেরকে সবাই বোঝা মনে করে না। সংসার হলে একটু যত্ন, মায়া, দায়িত্ব আর অনেকখানি ভালোবাসার বাগান। এই মায়ায় জড়িয়ে গেলে এক আকাশ সমান অসুবিধাকেও তুচ্ছ মনে হয়। আর পঙ্গুত্বের সংজ্ঞাটা বোধ হয় আপনি জানেন না মিহির আফসার। শুধুমাত্র একটা হাত না চললে কেউ পঙ্গু হয়ে যায় না। আল্লাহ আপনাকে এখনো চলাফেরা করার, রোজগার সহ সবটাই নিজে করার সামর্থ্য দিয়েছেন। একে বারবার পঙ্গু নাম দিয়ে অবহেলা করবেন না। মিহিরের নিরুত্তর প্রতিক্রিয়ায় গুরুত্ব না দিয়ে মানসন আবারও বলল, আমি ছোট বাচ্চা নই, আর নাইবা আমায় জোর করে বিয়ে দেওয়া হয়েছে। আমি স্বেচ্ছায় বিয়ে করেছি। তাই বারবার আমায় আরও ভালো কাউকে খুঁজে নেওয়ার কথা বলে অপমান করার দুঃসাহসটা আর করবেন না। আমি মানুষ, 3 বেলা 2 মুঠো খাবার আর মাথার উপর ছাদ পেলেই চলে। রাক্ষসী নই যে আমায় চালাতে পারবেন না বলে আচমকায় উঠে দাঁড়ালো। আর কোনো প্রশ্ন বা উত্তরের অবকাশ না দিয়ে বেরিয়ে গেল ঘর থেকে। মিহি স্নিগ্ধ দৃষ্টিতে তাকিয়ে রইল মানসুনের দিকে। কি চমৎকার কথাগুলো কেমন রাগান্বিত গলায় ভুলে গেল মেয়েটা। সত্যি কি সংসারের মায়ায় জড়িয়ে গেলে সব অসুবিধাকেই তুচ্ছ মনে হয়? তাহলে মানসুনও কি মিহিরের সকল অপরাগতাকে তুচ্ছ মনে করে ওকে ভালোবাসবে? বুকের ভেতর শিরশির করে উঠল। শক্তভক্ত খোলস আবৃত মনের সুপ্ত জায়গাটায় আজ কেমন নরম পালকে ছোঁয়া মিলল যেন। কথাগুলো মিহিরের অনেক বছর পরে মনে হলো সত্যিই ওই ভালোবাসতে পারবে। এতক্ষণে ফেরার সময় হলো মেয়ে, বিয়ে করেছো, কই ঘর সংসার নিয়ে থাকবে তা না, পড়াশোনার ভূতি মাথায় থেকে নামে না। ঘরে চৌকাঠ মারিয়ে ভেতরে ঢুকতেই এমন কথা কানে এসে বিঁধল মানসুনের। কণ্ঠের মালিকের দিকে খুব শান্ত নজরে তাকালেও জবাব দিল না। আসলে প্রত্যুত্তরের
প্রয়োজন মনে করল না। মানসুর সিঁড়ির দিকে এগোতে নিলে রোকেয়া বেগমের মুখোমুখি হলে মানসুন শনিময়ে প্রশ্ন করল, রোহান আর রুহি খেয়েছে? হ্যাঁ, ওদের ঘুম পাড়িয়ে এলাম, তুমি গোসল করে খেয়ে নাও বলে নেমে সামনের দিকে এগোতে থাকলেন। মিহিরের দাদি খুব রুষ্ট স্বরে বললেন, বাড়ির বউকে এত লাই দেওয়া উচিত না রে রোকেয়া। সেই সকালে বেরিয়েছে, এখন ফিরল। রোহানটা তো ওই ছুরির বলে পাগল, কতবার খুঁজলো ওকে। পড়াশোনা নিয়েই যদি থাকবে তাহলে বিয়ে করার কি দরকার ছিল? এটুকু কান অব্দি পৌঁছালো মানসুনের, কারণ ও আর থামেনি সেখানে। হাঁটতে হাঁটতে এটুকু কানে এলো, বাকিটা শোনার ইচ্ছে ওর নেই। ঘরে ঢুকে ব্যাগটা রেখে গোসলে ঢুকলো। বেরিয়ে এসে চুল মুছতে মুছতে দাঁড়ালো আয়নার সামনে। পেছনের টেবিলে রাখা কালো রঙের অফিস ব্যাগটা দেখে ঘাড় ঘুরে এদিক ওদিক তাকিয়ে মিহিরকে খুঁজল। বেলা 3টা। আজ লোকটা একটু বেশি তাড়াতাড়ি এসেছে বলে মনে হলো। ঘর থেকে বেরিয়ে পাশের ঘরটাই গেল। রোহান রুহি দুজনেই ঘুমিয়েছে। মানসুন ওদের মাথায় হাত বুলিয়ে আবারও বেরিয়ে এলো। নেমে এসে ডাইনিংয়ে এসে নিজের জন্য খাবার বেড়ে খেতে বসলো। মিহিরের দেখা না পাওয়ায় নিজের খাওয়া শেষ করে একটা প্লেটে ভাত বেড়ে ঘরের দিকে গেল। মিহির সব গোসল সেরে বেরিয়েছে। মানসুন করে থাকলে লোকটাকে দেখা যায় না, কিন্তু বেরোলেই ভূতের মতো এসে জুড়ে বসে লোকটা। বিরক্ত হয় মানসুন, ছেলে মানুষের আবার এত জড়তা থাকতে আছে। কিন্তু মুখে কিছু না বলে প্লেটটা টেবিলের উপর রেখে নিজের জামা কাপড় ভাঁজ করতে লাগলো। মিহির আর চোখে তাকালো মানসুনের দিকে। অবিলম্বে চোখটা সরিয়ে নিল। মনের ভেতর মানসুনকে বারবার দেখবার আকুলি বিকুলি করছে। বর্ষা মেয়েটাকে কমলা রঙের জামায় খুব বেশি সুন্দরী লাগছে। মিহির ছোড়া নজরে বারবার তাকালো মানসুনের দিকে, কিন্তু ওর কোনো ভ্রুক্ষেপ নেই সেদিকে। চুপচাপ নিজের কাজ করে যাচ্ছে। সেদিন বিকেলে কথায় মানসুনের বলা শেষ কথা ছিল মিহিরকে। তারপর থেকে এড়িয়ে চলছে মেয়েটা ওকে। মিহির হয়তো বুঝতে পারছে মানসুন ওর উপর রেগে আছে, কিন্তু ওর রাগ কীভাবে ভাঙাতে হয় তা ওর জানা নেই। এই 2 দিন মানসুর ওর পড়াশোনা আর বাচ্চাদের নিয়ে ব্যস্ত ছিল। বাড়ির কাজেও সমানভাবে হাত লাগায় মেয়েটা। শুধু মিহিরের সাথে ওর সম্পর্কটা একেবারে শিথিল, উন্নতির কোনো লক্ষণ নেই। মিহিরের মনে হয় ওরই প্রথম পদক্ষেপটা নেওয়া উচিত, কিন্তু সেখানেও একরাশ জড়তা। তার উপর মেয়েটা আছে ভীষণ রাগী। মিহির কি না কি বলবে আর অমনি রেগে মেগে মুখ ফোলাবে। খানিক এদিক ওদিক করেও মিহির কথা বলার সাহসিকতা জোগাতে পারল না। ঘর থেকে বেরোবে বলে এগোলে ওর বহুকাঙ্ক্ষিত কণ্ঠে প্রশ্ন এলো, কোথায় যাচ্ছেন? নিচে। খানিকটা মানসুন হাতের কাপড়টা ফেলে খানিকটা এগিয়ে এসে বলল, আমি যে খাবারটা এনে রেখেছি চোখে পড়ছে না? মেয়ের শান্ত চোখে তাকালো খাবারের প্লেটের দিকে, কিন্তু যেটা ওর দরকার সেই জিনিসটা মানসুন আনেনি। সেটা ছাড়া খাওয়ার সাধ্য ওর নেই। তাই আবার নিঃশব্দে বের হতে নিলে মানসুর বেশ ঝাঁঝালো কণ্ঠে বলল, আবারও কোথায় যাচ্ছেন আপনি? আপনি চামচটা আনেননি। আমি তো চামচ ছাড়া খেতে পারবো না বলে বেরিয়ে গেল। মিনিট খানেকের মাথায় একটা চামচ এনে বসলো। খাটের উপর খাবারের প্লেটটা রেখে বা হাতে চামচ দিয়ে খাবার তুলে মুখে নিয়ে নিঃশব্দে খেতে লাগলো। মানসুল অপলক তাকিয়ে রইল পকেটে গুজে রাখা মিহিরের নির্জীব হাতটার দিকে। রাগে আফসোসে চোখ ভরে এলো ওর। রাগটা ঠিক কার ওপর হলো ও বুঝছে না, কিন্তু ওর কান্না আসছে এবার। মিহিরের মুখখানা অত্যাধিক মায়া ভরা, ঠেকলো যেন। পা চালিয়ে এগিয়ে এসে পানির গ্লাসটা নিয়ে হাত ধুয়ে মিহিরের সামনে এসে বসলো। ওর হাত থেকে খাবারের প্লেট আর চামচটা ছিনিয়ে নিলে মিহির হতবিহ্বলিত চোখে তাকালো। তার চেয়েও শতগুণ হতবাক হলো যখন মুখের সামনে মানসুন খাবারের লোকমাটা তুলে ধরল। বিস্মিত নয়নে হাজারো প্রশ্নের ভিড় ঠেলে নির্দিষ্ট কিছু শব্দ নিশ্চিত হওয়ার আগে মানসুন বলল, এখন কি ছোট বাচ্চার মতো হা করিয়ে নিতে হবে? মেয়ের শুকনো মুখে বাধ্য ছেলেটার মতো হা করলে মানসুন সযত্নে খাবার তুলে দিল ওর মুখে। পুরুষালী ঠোঁটের স্পর্শের হাতের আঙ্গুলগুলোয় লাগলে কেঁপে কেঁপে উঠল ভেতরটা, কিন্তু লজ্জায় নিতিয়ে না পড়ে সগৌরবে বসেই রইল স্থির চিত্তে। পুরো খাবারটা মানসুন যতটা শান্ত স্থিরভাবে খাইয়ে দিল, মিহির ঠিক ততটাই হতবিহ্বলতা নিয়ে গেল। রাগছটা মেয়েটার কি মায়া হলো? মানসুন কি মায়া দেখিয়ে ওকে খাইয়ে দিল? ওই মায়ের সংজ্ঞাটা আদৌ কেমন? সহানুভূতি নাকি অনুভূতি
নাকি মিহিরের মনে দোটানার সৃষ্টি করলো। মানসুন খাওয়া শেষ করিয়ে ঘর থেকে বেরিয়ে এলে থাল নিয়ে নাক টেনে হাতের উল্টো চোখের কোনা মুছে নিল। ওর বাবা ঠিকই বলেছিল, ও যাকে বিয়ে করেছে সে আর 5টা স্বামীর মতো না। বোকাশোকা লোকটা বোঝে না মানসুন লোকটাকে নিজের স্বামী ভেবেই সম্মান করে, দরদ করে, অধিকার দেখায়, অথচ লোকটার মাথায় শুধু নিজের দুষ্কৃতিগুলোই ঘুরপাক খায় সব সময়। নিজের বউকে কেউ এতটা দূরে রাখে, এতটা আড়ষ্টটা পুষে রাখে। এই যে মানসুন রাগ করে 2 দিন কথা বলছে না, অথচ লোকটা একবার এসে বললও না আমার ভুল হয়েছে, অমন কথা আর কখনো বলবো না। চলো না আমরা নিজেদের সম্পর্কটাকে এগিয়ে নিই। বুক ছিঁড়ে দীর্ঘশ্বাস বেরিয়ে আসে মানসুনের। রাত 9:45। রোহান আর রুহির হাত ধরে মানসুন বাড়িতে ঢুকলো, পেছন পেছন মিহির। বিকেলে ঘুম থেকে উঠে বায়না ধরেছিল দুজন ঘুরতে যাবে বলে, তাই মিহির মানসুন দুজনে বেরিয়েছিল ওদের নিয়ে। পার্কে ঘুরে কিছু কেনাকাটা করে ফিরতে এতটা সময় লেগে যায়। রোহান ঘরে ঢুকে ছুটে গিয়ে রোকেয়া বেগমের হাত ধরে বলে, আজ কত মজা হয়েছে জানো, মা আমায় অনেকগুলো লাইট লাগানো বেলুন দিয়েছে, আমার প্রিয় ঘাড়িটাও দিয়েছে, আর রুহিকে ওর পছন্দের বারবি ডলটাও। রোকেয়া বেগম হেসে চুমু খেলেন রোহানের কপালে। একদম দরাবাদা রোহান। রোহান ঠিক ওর বাবার চেহারাটাই পেয়েছে, অমন চোখ, নাক, গায়ের রং। নাতির মাঝে নিজের সন্তানের প্রতিচ্ছবি পেয়ে বুকটা শীতল হয় রোকেয়া বেগমের। রুহি সর্বদাই নেয় ছোট ছোট পা ফেলে শান্ত মুখে এগিয়ে এলো। বাচ্চা দুটো চেহারায় হাসি হাসি ছাপটা কতই না শান্তি দেয় রোকেয়া বেগমকে। রুহি কোলে তুলে রোকেয়া বেগম বললেন, তোমরা দুজন হাত মুখ ধুয়ে খাবার খেয়ে নিও, ওদের আজ আমার সাথেই রাখবো। মানসুন দ্বিরুক্তি করল না, নাইবা মিহির। স্মিথ হেসে ওরা উপরে গেলে এতক্ষণ নীরব থাকা বৃদ্ধা বললেন, মেয়েটা এমনিতে ব্যাককেল হলেও বাচ্চা দুটোকে অবহেলা করে না। রোহনটা একেবারে ঘা ঘেঁষা হয়ে গেছে এই কদিনে। রোকেয়া বেগম রুহির গেলে মুখে হাত বুলিয়ে দিতে দিতে বললেন, ব্যাককল না মা, মানসুন যথেষ্ট ভালো মানসিকতার মেয়ে। না হলে কোনো অবিবাহিত এমন শিক্ষিত মেয়ে কোটিপতি ছেলে বিয়ে করার সুযোগ ছেড়ে এমন 2 বাচ্চার বাপকে বিয়ে করবে না, তাও খুদসহ। যে ওকে আমি মাথায় তুলছি না, বরং ওর যোগ্য প্রাপ্যটুকুও দিতে পারছি না। সোফাতে বসে আবারও বললেন, আমি অবাক হই মেয়েটার এত সুন্দর মানসিকতা দেখে, মাঝে মধ্যে নাটকীয় মনে হয়। নিহার সাথে 3 বছর সম্পর্ক আমাদের পরিবারের, অথচ মিহিরের এই অবস্থায় ছেড়ে গিয়ে কিভাবে নিজের স্বার্থটা বুঝে নিয়ে বড়লোক ছেলে দেখে বিয়ে করে নিল। আর যাকে কোনোদিন দেখেনি জানিনি, সেই মেয়েটা কিভাবে অল্প কয়েকদিনের সবটা নিজের দায়িত্বে সঁপে নিয়েছে। চেহারা বা গুণে কোনো দিকেই তো মানসুন কমা নয় নিহান থেকে। কথাগুলো বলে শান্ত হলেন। বৃদ্ধ নিরুত্তর। রোকেয়া যে ভুল কিছু বলেনি তা সে জানে, তবুও ভয় হয় মানসুনের এত সুন্দর চেহারা, যোগ্যতা দেখে। যদি মেয়েটা ছেড়ে যায় নিহার মতো, যদি নিজের স্বার্থের লোভে বাচ্চাগুলোকে দূরে ঠেলে দেয়। মানসুর গায়ে জামা পাল্টে একবার উপর থেকে উকি দিল ডাইনিং রুমে, লাইট নেবানো। তার মানে রোকেয়া বেগম বাচ্চা দুটোকে নিয়ে শুয়ে পড়েছেন। এই বাড়িতে এই একটা অসুবিধা, সকলেই খুব তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে, অথচ মানসুন ওর বাবা মায়ের সাথে কত রাত অবধি গল্প গুজব করে পড়াশোনা করে ঘুমোতে প্রায় 1টা বেজে যেত রোজ দিন। ফোঁস করে নিঃশ্বাস ছেড়ে ঘরে এলো। বাচ্চা দুটোর সাথে বেশ সময় কাটে, কিন্তু এখন তো ওরাও নেই। অগত্যা খাটের এপাশ বসে ফোনটা হাতে নিল। কিছুক্ষণ ফোনে মুখ গুজে রইলে আচানক নাকে একটা খুব সুন্দর সুবাস এসে ঠেকলো। নড়েচড়ে ওঠার আগে নিজের সামনে পুরুষালী অবয়ব দেখে গাড় গুড়িয়ে তাকালো। মিহিরকে নিজের সামনে দেখে ব্রু কুঁচকে নিলেও কিছু বলল না। সবসময় ও নিজেই কেন বলবে? মানসুনকে চুপ দেখে মিহির কি বলবে কি না ভেবে সরে গেল। টেবিলের কাজটায় বসে কি সব কাগজ ছড়িয়ে ছিটিয়ে তা নিয়ে ব্যস্ত হয়ে পড়ল। মানসুর কপালে বাজ ফেলে তাকিয়ে রইল। আশ্চর্য লোক তো, এভাবে সামনে এসে সরে গেল কেন? হাত থেকে ফোনটা রেখে দিল। দফ করে উঠে দাঁড়িয়ে আলমারি থেকে নিজের ব্যাগটা বের করে দুপুরে গুছিয়ে রাখা কাপড়গুলো একে একে ব্যাগে ঢোকাতে লাগলো। মিহির নিজের কাজ ছেড়ে স্তব্ধ নয়নে তাকিয়ে দেখলো মানসুনের কাজ। এক সময় না ফেরে মুখ ফুটে বলল, ব্যাগ গোছাচ্ছেন কেন আপনি? কোথায় যাবেন? বাড়ি। এটুকু বলে আরও দ্বিগুণ শব্দ করে জামা কাপড় গোছাতে থাকলো। মিহির উঠে এসে বলল, হঠাৎ কখন যাবেন? রাগে জেদে মানসুনের হাত পা গরম হয়ে এলো। দাঁত খিচিয়ে বলল, আজ এক্ষুনি যাব।
এখন কি হয়েছে? কিছু লাগবে? আমায় বলুন। মিহিরের কিঞ্চিত উচ্চরব আর উদ্বিগ্ন গলাটা মানসুনের অভিমান মিশ্রিত রাগটা আরও বাড়িয়ে দিল। তীক্ষ্ণ গলায় বলল, কেন বলবো? কে আপনি যে আপনাকে বলতে হবে? আমি তো এ বাড়িতেই আর থাকতে চাই না। ভূতের সাথে সংসার করলেও মানুষ দুটো কথা বলতে পারে। আমায় আগে বললেই হতো একটা বোবার সাথে সংসার করতে হবে। জামা কাপড় ঢুকিয়ে ব্যাগে চেন লাগিয়ে হাতে তুলে নিতে গেলে ছাপ পড়ল হাতে। পুরুষালী হাতটা মানসুনের হাতটা ব্যাগ থেকে ছাড়িয়ে নিয়ে সরিয়ে আনলো নিজের কাছে। মন্থর গলায় বলল, রাগ করেছেন? সরি, আসলে আমি কিভাবে কি বলবো অত বুঝি না। মিহিরের কথায় মানসুন কড়া চোখে তাকালো। আজ প্রথমবারের মতো যেন মিহির ওর অভিযোগ নিঃশব্দে বুঝে নিল। মানসুনকে আর একটু সরিয়ে এনে বলল, সত্যি সরি, আসলে আমি আপনাকে একটা জিনিস দিতে চেয়েছিলাম, কিন্তু কি বলে দেব সেটা বুঝতে পারিনি বলে সরে এসেছি। মানসুন গাল ফুলিয়ে দাঁড়িয়ে রইল, চোখ মুখ অতীব শান্ত, যেন মিহিরের কথাগুলো ওর কানে যায়নি। মিহির ওর এমন নিষ্ক্রিয় প্রতিক্রিয়া দেখে সরে গেল। টেবিলের ড্রয়ার খুলে একটা ফুলের ছোট্ট মালা নিয়ে নিজের হাতের মুঠোয় এনে মানসুরের সামনে দূরে বলল, আপনি যে গাড়িটার দিকে তাকিয়েছিলেন ওটা কেনার সামর্থ্য আপাতত আমার নেই, তবে গাড়ির পাশে দাঁড়িয়ে থাকা ফুলের দোকান থেকে মালাটা কেনার সামর্থ্য আছে, তাই এটাই এনেছি। কিন্তু কোথায় গাড়ি আর কোথায় ফুলের মালা, তাই এই তুচ্ছ জিনিসটা দিতে চেয়েও পারিনি। সত্যি করে বলুন তো, অ্যাক্সিডেন্টে শুধু হাতেই লেগেছিল নাকি মাথা, চোখ এ দুটোও গেছে? মিহির প্রচণ্ড হতবাক হলো এরূপ প্রশ্ন। বিস্মিত রূপে জিজ্ঞেস করলো, মানে সব মেয়েকে গাড়ি আর টাকার লোভী পাবেন নাকি অন্ধ আপনি? আমি কোনো গাড়ির দিকে নয়, ওই ফুলের দিকে তাকিয়েছিলাম, কিন্তু আমার আহাম্মক স্বামী এটুকুও বোঝেনি। এনেছে তো এনেছে, তার সাথে ফালতু সব ধারণা মাথায় গুঁজে বসেছেন যত সব। মিহির নিষ্পলক দৃষ্টিতে ছেয়ে দেখলো দুবদা পায়ে হেঁটে গিয়ে খাটে বসা মানসুনকে। ভাইয়া ঠিকই বলতো, ও আসলেই বোকা, ওর দ্বারা প্রেম সম্ভব না। না তো এমন বোকা বোকা কাজ কে করে? হাতের মালাটার দিকে এক পলক তাকিয়ে নিজের ভুলটা বুঝতে পেরে এগিয়ে মানসুনের পাশে বসে বলল, নিজেই তো বললেন আপনার স্বামী আহাম্মক, একটু মানিয়ে নিতে পারবেন না? মানসুন অগ্নি চোখে তাকায়, খ্যাপাটে গলায় বলে, সবই আমি করব, আপনার দ্বারা তো এই মালাটুকুও নিজের বউকে দেওয়া সম্ভব না। কবুলটাও কি অন্য কেউ বলে দিয়েছিল? আমি তো ওটা নিয়েও ডাউটে আছি বলে আবারও মুখ ঘুরিয়ে নিল। মিহির মুচকি হাসল, হাতের মালাটা তুলে মানসুনের খোপায় পরিয়ে দিতে দিতে বলল, না, এই বিষয়ে ডাউট রাখার দরকার নেই, আপনি বউটা আমারই। তো ভিউয়ার্স, এটা হচ্ছে গল্পের প্রথম পর্ব। কেমন লেগেছে আপনাদের কাছে একটু কমেন্টস করে জানাবেন। গল্পটা আসলেই অনেক বেশি সুন্দর, পরের পর্বগুলো আরও চমৎকার। আশা করছি আপনাদের ভালো লাগবে। গল্পটার সাথে থাকবেন, আমার চ্যানেলের সাথে থাকবেন। তো গল্পটা ভালো লাগলে একটি লাইক করবেন, গল্পটাকে নিয়ে একটা গঠনমূলক কমেন্টস করবেন। গল্পটার পরবর্তী পার্ট চাচ্ছেন কিনা তাও একটি কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ